দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত জনাব গোলাম মসিদ সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আপনার প্রত্যেকের করতালির মাধ্যমে ওনাকে অভিনন্দিত করছি। বিসমিল্লাহির উপস্থিত সুধীবৃন্দ, আমার ভাই বোনেরা ও ছোট্ট কুটিরা, আসসালামু আলাইকুম। আজকে একটি সুন্দর অনুষ্ঠানে আমি যোগদান করতে পারি, আল্লাহ ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে ভালো নই, ডাক্তার চেম্বার থেকে এখানে ডাইরেক্ট এসেছি। একটি কারণে এখানে একটা বিরাট আমাদের কমিউনিটির লোকজন আসবেন, এবং আরেকটি কারণ হচ্ছে ইকবাল, ওকে আমি আমার ছোট ভাইয়ের মতোই দেখি। তো আপনাদের কাছে তো আমার নতুন করে তেমন কিছু বলার নেই, তবে আপনারা যে দুই একটা বিষয় তুলে ধরেছেন, সত্যি স্কুলের অবস্থা খুবই করুণ। সৌদি সরকারের সাথে প্রায় প্রতিদিনই এই নিয়ে আমাদের কথাবার্তা হয়। সৌদি আরবে নটা স্কুলের মধ্যে দামামের স্কুলটা সবচেয়ে ভালো অবস্থায় আছে বা ছিল, সেটাও কালকে সৌদি কর্তৃপক্ষ বলে গিয়েছে 600 স্টুডেন্ট কমাতে বা নতুন আরেকটি জায়গায় স্থানান্তর করার জন্য। এটা আমাদের জন্য মোটেই ভালো খবর নয়। আমরা খুব চিন্তিত যে আগামী থেকে জেদ্দা এবং রিয়াদের স্কুলের কি অবস্থা হয়। তো মা বোনরা আপনারা চিন্তা করবেন না, আমরা চেষ্টা করছি আমাদের বেসিক থেকে যতটুকু সম্ভব খুলে রাখা যায় স্কুলগুলা। মদিনার স্কুল বন্ধ হয়ে গিয়েছিল, সেটা আবার আমরা খোলার ব্যবস্থা নিয়েছি। ইনশাআল্লাহ আগামী মাস থেকে সেটা চালু হবে। দাম্মামে একই অবস্থা, ওখানে প্রায় 300-350 বাচ্চারা এখন অ্যাডমিশনের অপেক্ষা আছে। অ্যাকচুয়ালি আমি 1 বছর প্রায় হলো এখানে আসার পর আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় ছিল স্কুল এবং এমআরপি। আল্লাহর রহমতে এমআরপি আপনাদের সহযোগিতা আমরা সম্পন্ন করতে পেরেছি, কিন্তু স্কুলগুলোর অবস্থা সত্যি খুব এটা একটা চ্যালেঞ্জিং। তো ভাইয়া বছরের আপনি একটু পিছিয়ে আসেন, লাইভ চলছে আমরা। সেই মহানের কন্যা কন্যা আমাদের প্রধানমন্ত্রী আমাকে এবং আপনাদেরকে আশ্বাস দিয়েছেন যাতে স্কুলের বিষয়ে আমরা যে অবস্থায় হোক স্কুলগুলো যাতে বন্ধ না হয় সেই চেষ্টা এবং কিছু কিছু পদক্ষেপ নেওয়ার জন্য বাস্তব পদক্ষেপ সেটা আমরা অলরেডি নিয়েছি। 2 সপ্তাহ আগে আমরা বিস্তারিত কাগজপত্র ঢাকায় পাঠিয়েছি, এখন সেটা প্রসেস হবে। সেগুলো প্রায় আমি আগেও 2 একটা প্রোগ্রামে বলেছি, প্রায় সৌদি আইন অনুযায়ী 9টা স্কুল প্রতিষ্ঠা করার জন্য আমাদের 600 কোটি টাকা প্রয়োজন। 600 কোটি টাকা আমাদের সরকারের জন্য একটা বিরাট অ্যামাউন্ট। তারপরে প্রধানমন্ত্রী এই বিষয় যথেষ্ট সিরিয়াসলি নিয়েছেন। তবে আমি আগেও বলেছি যেটা আমাদের ব্যর্থতা, স্কুলগুলোর বাস্তব পদক্ষেপ অন্তত 5 বছর আগে নেওয়া উচিত ছিল। পার্মানেন্ট প্রেমিস ছাড়া এই স্কুলগুলো কোনো অবস্থায় টিকানো যাবে না, এবং সেটাও আজ আমরা কার্যক্রম শুরু করেছি, তাও 2 থেকে 3 বছর।
তারপর আপনি আরেক বক্তব্য বলে গেলেন ফ্রি ক্লিনিক। ফ্রি ক্লিনিকের বিষয়ে আমাদের আলাপ হয়েছে। ডাক্তার মালিক সাহেবকে আমি নিজে আমরা বসেছিলাম এবং মাস দুয়েক আগে নিয়ে বেশ কিছু কথা আমরা বলেছি। আমরা দূতাবাসে আমরা সব রকম ব্যবস্থা করে দিব সেটাও আশ্বাস দিয়েছি। তবে আমাদের ডাক্তার ভাই বোনেরা যদি একটু সচেষ্ট হন, একটু ইনিশিয়েটিভ নেন, তাহলে আমরা সেটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আমরা রিসেন্টলি গত মাসে 2 মাস আগে আমাদের শিফাতে আমরা ফ্রি ব্লাড ডোনেশনের একটা ব্যবস্থা পূরণ করেছিলাম। সেখানে আমাদের 2-3 জন ডাক্তার ভাই আমাদের সহযোগিতা করেছিলেন। সেটা খুব সাফল্যভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। সৌদি সরকার এবং কর্মকর্তাগণ আমাদের ভূয়সী প্রশংসা করেছেন এবং নিউজে এসছেন। ভিজিট ভিসার বিষয়ে আপনারা বলেছেন, ওমরার ভিসার ব্যাপারে বলেছেন। আমরা সত্যি খুব বিপদে ছিলাম। 43,000 ভিসা ইস্যু করেছে, তার মধ্যে 13,000 আপনার ওমরা পালনকারী তারা দেশে না ফেরত যাওয়ার কারণে ওমরা ভিসা বন্ধ করে দিয়েছিল সৌদি সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপে এবং পররাষ্ট্রমন্ত্রীর বলিষ্ঠ একটা ভূমিকা থাকার কারণে আমরা ওমরা ভিসা চালু করতে পেরেছি। আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। ভিজিট ভিসার ব্যাপারে আপনাদেরকে অনুরোধ করব, সৌদির আইন কানুন যাতে আপনারা সব পালন করবেন, সময় মতো যাতে এক্সিট হতে পারে, সময় মতো যাতে নিয়ম কানুনগুলো পালন করেন, যাতে ভিজিট ভিসাটা অন্তত চালু। এটা মিসইউজ করাটা ঠিক হবে না। কারণ আমাদের একটা প্রবণতা দেখা যায়, যখন একটা বাংলাদেশিকে কোনো সৌদি সরকার একটা সুযোগ দেয়, সেটা কিছু 2-4 জন ব্যক্তির কারণে সেটা অপব্যবহার করা হয় এবং সেটা সারা বাংলাদেশি কমিউনিটির উপরে সেটা বর্তায়। আশা করি আপনারা চেষ্টা করবেন যাতে সৌদি সরকারের আইন কানুন সব মেনে আমরা চলতে পারি, সেগুলি এটা করবেন। আমি আজকে অনলাইন একটা লিস্ট আপনাদেরকে একটু অনুরোধ করব, কিছু অনলাইন সাংবাদিক আপনাদের গ্রুপের বাইরে আছে, তাদের সাথে একত্র ইউনাইটেডলি যাতে সংগঠনটা আরো শক্তিশালী আরো বড় করা যায় সেটা আপনারা খেয়াল রাখবেন। কারণ আমি যখনই এখানে আসি তখন আমার কাছে খুব বেদনাদায়ক একটা জিনিস মনে হয়েছে যে আমরা বাংলাদেশিরা এত ভাগে বিভক্ত। এটা আমাদের দেশের ইমেজ আমাদের অনেক ক্ষুণ্ণ করেন। আপনি আমাদের পাশের দেশে পাকিস্তানিদের দেখেন, ইন্ডিয়ানদের দেখেন, তারা কত ইউনাইটেড। তারা এখানে আসে কাজকর্ম করতে, পয়সা উপার্জন করার জন্য, সেই লক্ষ্যে ব্যবসা বাণিজ্য থেকে টাকা পয়সা নিয়ে যেতে পারেন। কিন্তু আমরা অনেক সময় আমাদের অপচয় হয়। অনেক আপনি এই আইন কানুনের প্রতি আমি বলব, এই গ্রুপিং এর কারণে আপনার ভঙ্গ করতে বাধ্য হয়ে ঝগড়াঝাটি করতে হয়। আমি বাংলাদেশ কমিউনিটিকে অনুরোধ করব, আমরা এখানে একটি আমাদের পরিচয়, আমরা বাংলাদেশি। সেটার দিকে আপনারা লক্ষ্য রাখবেন। বাংলাদেশ দূতাবাস আমি আসার পর একটা জিনিস আপনাদের কাছে আমি চেষ্টা করেছি, যে দূতাবাসটা আপনাদের, আপনারা দূতাবাসের জন্য নয়, দূতাবাস আপনাদের জন্য। আমাদের দরজা সব সময় আপনাদের জন্য খোলা আছে এবং আপনাদের অনেকের আমি তো ফোন ডাইরেক্টলি রিসিভ করি, কোনো সেটা
আমি ফোন অফ করি না, রাত্রে 24 ঘন্টায় বলতে পারেন আমার ফোন খোলা থাকে। এখানে আমরা সবাই আসি, এখানে কেউ সিটিজেনশিপ তো আমরা পাই না। 10, 15, 20 বছর 30 বছর থেকে কাজকর্ম করে আবার দেশে ফিরে যেতে হয়। যতটুকু সময় এখানে থাকি, যাতে সুন্দরভাবে থাকতে পারি, ছেলে মেয়েদের মানুষ করতে পারি, ভালো আদব কায়দা শিক্ষা দিতে পারি, সেই দিকে আর মা বোনদেরকে সচেষ্ট থাকতে বলবো। কারণ পিতারা তারা বেশিরভাগ সময় তারা কর্মক্ষেত্রে ব্যস্ততার ভিতরে কাটান। মা বোনদের এই বিষয়ে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে, আশা করি সেটা আপনারা পালন করবেন। বিশেষে আমি এই সংগঠনের সাফল্য কামনা করি এবং আশা করি আরো ইউনাইটেডলি আরো এগিয়ে যাবে। এই দোয়া করি আল্লাহ আমাদের সবাই মঙ্গল কামনা করি এবং ইনশাআল্লাহ বাংলাদেশের ভাবমূর্তি আমরা সবাই যাতে তুলে ধরে রাখতে পারি সেটা লক্ষ্য রাখবো। জয় বাংলা, জয় বাংলা।